আচ্ছা খেয়াল করো, আজকে টপিক হচ্ছে তড়িৎ কোষ। তো তড়িৎ কোষ কি জিনিস? যে বর্তনীতে যেই কোষ এর মধ্যে তড়িৎ চালক রাসায়নিক শক্তি তড়িৎ চালক শক্তি রূপান্তরিত হয় তাকে কি বলে? তড়িৎ কোষ। সংজ্ঞা লিখো। যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তি যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং তড়িৎ প্রবাহ বজায় রাখে। তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং তড়িৎ প্রবাহ বজায় রাখে, তাকে তড়িৎ কোষ বলে। আচ্ছা, তড়িৎ কোষের সিম্বল কিরকম বলো তো? তড়িৎ কোষের সিম্বল দেখো, এই যে তড়িৎ কোষের যে প্রতীক, এটার প্রতীক হচ্ছে যেরকম এই যে এরকম একটা বড় দাগ থাকবে আর একটা ছোট দাগ থাকবে, ঠিক আছে? যেই পাশটা বড় দাগ থাকবে এটা হচ্ছে কোষের ধনাত্মক প্রান্ত, আর যেই পাশে ছোট দাগ, যেই পাশে দাগটা কি ছোট না, এটা হচ্ছে কি বলতো? ঋণাত্মক প্রান্ত। বোঝা গেছে? তো এটা হচ্ছে কোষের প্রতীক, তড়িৎ কোষের প্রতীক। আচ্ছা, এখানে যদি দুইটা কোষ থাকে, একটু মনোযোগ দাও, যদি এরকম দুইটা কোষ থাকে, এখানে দুইটা কোষ আছে না, একটা বড় দাগ একটা ছোট দাগ, একটা কোষ এই পাশে এই আরেক জোড়া দাগ, এটা দিয়ে কি আরেকটা কোষ, তাই না? দুইটা কোষ থাকলে এটা বলে ব্যাটারি। যদি এরকম তিন জোড়া দাগ থাকে, মানে তিনটা কোষ থাকে, এটাও কি বলতো? ব্যাটারি। এই পাশটা কি পজিটিভ প্রান্ত আর এটা কি বলতো? নেগেটিভ প্রান্ত। তাহলে একটা কোষ নিয়েও ব্যাটারি হয়, দুইটা নিয়েও ব্যাটারি হয়, তিনটা নিয়ে, অনেকগুলো নিয়েও ব্যাটারি হয়, ঠিক আছে? এরা সবাই কি বলতো? ব্যাটারি। অনেকগুলা কোষ নিয়ে বা একটা কোষ নিয়ে কি তৈরি হয়? ব্যাটারি। আর শুধুমাত্র এইটা কি বলতো? কোষ। শুধুমাত্র এটা হচ্ছে তড়িৎ কোষ, আর এরা সবাই কি? ব্যাটারি। তাহলে আমরা বলতেই পারি যে সকল কোষই ব্যাটারি, কিন্তু সকল ব্যাটারি কি নাই? কোষ নয়। এটা একটু লিখে রাখো, সকল তড়িৎ কোষই ব্যাটারি, কিন্তু সকল ব্যাটারি কোষ নয়, তড়িৎ কোষ নয়। ওকে, নেক্সট হবে হচ্ছে অভ্যন্তরীণ রোধ, ইন্টারনাল রেজিস্ট্যান্স। অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ, এটাকে আমরা স্মল আর দিয়ে রিপ্রেজেন্ট করব, স্মল আর। একটু খেয়াল করো, একটা বর্তনীতে যখন কোষ থাকে, মনোযোগ দাও, বর্তনীতে যখন কোষ থাকে, বর্তনীর যে কোষের ধনাত্মক প্রান্ত থেকে তড়িৎ প্রবাহ ঋণাত্মক প্রান্তের দিকে যায়, তাই না? তড়িৎ প্রবাহের ডিরেকশন কোন দিকে? ব্যাটারি পজিটিভ থেকে বের হবে এবং বের হয়ে এসে কি নেগেটিভে প্রবেশ করবে, তাই না? কিন্তু যখন এখানে একটা বহিস্থ রোধ যুক্ত থাকে, তখন তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় কোথায় বলতো? বহিস্থ রোধে। তাহলে ব্যাটারির পজিটিভ থেকে তড়িৎ প্রবাহ যাত্রা শুরু করবে এবং নেগেটিভে আসবে। নেগেটিভে আসার পরে এই কোষের ভিতর দিয়ে তাকে আবার কি ধনাত্মক প্রান্তে যাইতে হবে না? কোষের ভিতর দিয়ে সে আবার কোথায় যাবে বলতো? ধনাত্মক প্রান্তে। এই যে এই নেগেটিভ প্রান্তে আসার পরে কোষের ভিতর দিয়ে ধনাত্মক প্রান্তে আসবে। তাহলে কোষের ভিতর দিয়ে আসার সময় কোষের বিভিন্ন তরল উপাদান ওই তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করে। বহিস্থ রোধ তো বাইরে বাধা প্রদান করেই। কোষের উপাদান, কোষের ভিতরে যে লিকুইড থাকে, তরল উপাদান থাকে, এরা কোষের ঋণাত্মক থেকে তড়িৎ প্রবাহ কোষের ধনাত্মক প্রান্তে যাওয়ার সময় বাধা প্রদান করে। এই বাধাটা কি কোষের ভিতরে হয় না? এটাকে বলে অভ্যন্তরীণ রোধ। কি বলে? তাহলে এটা সংজ্ঞা লিখো যে তড়িৎ প্রবাহ, বর্তনীতে তড়িৎ প্রবাহ কোষের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে, কোষের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে গতিশীল হওয়ার সময়
কোষের উপাদান তড়িৎ প্রবাহকে বাধাগ্রস্ত করে, বাধা প্রদান করে একে অভ্যন্তরীণ রোধ বলে। অভ্যন্তরীণ রোধ বলে। আচ্ছা, একটু মনোযোগ দাও। এই যে কোষ, অ্যাজ ইউজুয়াল ব্যাটারির বা কোষের ধনাত্মক প্রান্ত থেকে তড়িৎ প্রবাহ পুরা বর্তনী হয়ে ঋণাত্মক প্রান্তে আসে, কিন্তু কোষের ঋণাত্মক প্রান্ত থেকে সে আবার কোষের ধনাত্মক প্রান্তে আসতে হবে। তো বর্তনীতে তড়িৎ প্রবাহ কোষের ঋণাত্মক থেকে ধনাত্মকে গতিশীল হওয়ার সময় কোষের উপাদান কি করে? তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করে। এই বাধাকে কি বলে? অভ্যন্তরীণ রোধ। এখন দেখো, অভ্যন্তরীণ রোধের কিন্তু কোনো প্রতীক নাই। বহিস্থ রোধের এরকম একটা সিম্বল আছে না? বহিস্থ রোধের সিম্বল আছে, কিন্তু অভ্যন্তরীণ রোধের কোনো কি নাই? প্রতীক নাই, সিম্বল নাই। এইটা জাস্ট একটা কোষের কাছে থাকতে পারে, অথবা যে কোনো ডিভাইসের মধ্যে থাকতে পারে। একটা এমিটার, গ্যালভানোমিটার, যে কোনো একটা ডিভাইসের সাথে থাকতে পারে। একটা ডিভাইসের সাথে যদি স্মল আর লেখা থাকে, এরকম স্মল আর লেখা থাকে একটা কোষের পাশে, একটা গ্যালভানোমিটারের পাশে, তখন এই স্মল আর দ্বারা আমরা কি বুঝবো? এটা অভ্যন্তরীণ রোধ। তাহলে একটু স্টার দিয়ে লিখে নাও, অভ্যন্তরীণ রোধ এর আলাদা প্রতীক নেই, এটাকে স্মল আর দিয়ে প্রকাশ করা হয়। অভ্যন্তরীণ রোধ এর প্রতীক নেই, প্রতীক থাকে না, একে স্মল লেটারের যে আর দ্বারা প্রকাশ করা হয়। এর একক কি বলতো? একে স্মল আর দ্বারা প্রকাশ করা হয়। এটা ইউনিট কি বলো? ওহম। রোধ যেহেতু, এটার ইউনিট হচ্ছে ওহম। নেক্সট টপিক হচ্ছে তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স, এটাকে আমরা শর্টকাটে ইএমএফ বলতে পারি। আচ্ছা, এটা কি জিনিস দেখো, মনে করো এটা একটা বর্তনীর মধ্যে এটা হচ্ছে আমাদের একটা কোষ, ঠিক আছে? এটা বহিস্থ রোধ আর। এখন এটার মধ্যে ধরে নিলাম অভ্যন্তরীণ রোধ আছে স্মল আর। এখন দেখো, এই বর্তনীর একটা নির্দিষ্ট বিন্দু থেকে, ধরলাম এই বিন্দু থেকে, এই পজিটিভ প্রান্তে যে বিন্দু আছে, এই বিন্দু থেকে একটা চার্জকে, একক চার্জকে, এখান থেকে নিশ্চয়ই চার্জ গতিশীল হবে, তাই না? চার্জের গতি মানে কি? কারেন্ট। চার্জের গতি মানে কি? কারেন্ট। একটা বর্তনীর নির্দিষ্ট বিন্দু থেকে একক চার্জকে গতিশীল করে পুনরায় ওই বিন্দুতে নিয়ে আসতে যে কাজ হয় তাকে কি বলে? বা যে শক্তি প্রয়োজন হয় তাকে কি বলে? তড়িৎচালক। তাহলে দেখো, এখানে আমরা বলতেছি তড়িৎচালক বল, আবার বলতেছি একক চার্জের উপর যে শক্তি প্রয়োজন হয়। এখানে আসলে এটা কিন্তু বল না, এটার একক কিন্তু নিউটন না। বোঝা গেছে? যদিও বল বলা হচ্ছে, এটা কিন্তু কোনো বল না, এটা তড়িৎচালক বল। বোঝা গেছে? এটার একক কিন্তু নিউটন হবে না। ক্লিয়ার? মনে রাখতে হবে। তাহলে এটাকে আমরা এই নির্দিষ্ট বিন্দু থেকে ঘুরে আবার এই বিন্দুতে নিয়ে আসবো, এবং শুধুমাত্র পরিবাহীর মধ্য দিয়ে ঘুরে নিয়ে আসবো না, কোষের ভিতরে নিয়ে আসবো। এইখান থেকে এই পর্যন্ত কি পরিবাহী তার, তারপর কি শুরু হয়েছে? কোষ। তাহলে কোষ সমেত ঘুরে নিয়ে আসতে হবে না? কারণ পুরো বর্তনীর মধ্যে তো কোষটাও একটা অংশ, তাই তো? তাহলে বর্তনীর একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা একক চার্জকে কোষ সহ এখান থেকে ঘুরে এই পর্যন্ত আনবো, এবং কোষ সহ ঘুরে আবার আগের বিন্দুতে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে যে কাজ হয় বা যে শক্তি প্রয়োজন হয় তাকে তড়িৎচালক বল বলে। লিখো, বর্তনীতে একটি একক চার্জকে নির্দিষ্ট বিন্দু থেকে গতিশীল করে কোষ সহ সম্পূর্ণ বর্তনী অতিক্রম করে ওই বিন্দুতে নিয়ে আসতে যে কাজ হয় বা যে যে শক্তি প্রয়োজন হয়, সম্পূর্ণ বর্তনী অতিক্রম করে ওই বিন্দুতে নিয়ে আসতে যে শক্তি প্রয়োজন হয় বা যে কাজ সম্পাদিত হয় তাকে তড়িৎচালক বল বলে বা ইলেকট্রোমোটিভ ফোর্স বলে।
আচ্ছা, এটা একটু খেয়াল করো, এখানে একক চার্জ, খেয়াল করো, একক চার্জ, তাই না? এই সংজ্ঞার মধ্যে একক চার্জের কথা বলা আছে এবং যে পরিমাণ কাজ হয় দুইটা রাশির কথা বলা আছে। তাহলে তড়িৎ চালক বল ই, ই কল কি বলতো? এটাকে আমরা প্রকাশ করব তড়িৎ চালক বল কি বলতো? ই দিয়ে। একক চার্জ, কোনো সংজ্ঞার মধ্যে কোনো রাশির সাথে যদি একক থাকে, প্রতি থাকে, এই শব্দগুলো থাকে, তাহলে এটা নিচে থাকে, তাই না? হরের মধ্যে থাকে। এবং যে কাজ সম্পাদিত হয়, কাজ কই থাকবে বলতো? উপরে। তাহলে ই কল ডাব্লিউ বাই কিউ, এটা পাচ্ছি আমরা। তাহলে বলতো এটার ইউনিট কি? কাজের ইউনিট কি বলতো? জুল। এবং চার্জের ইউনিট হচ্ছে কি? কুলম। তাহলে জুল পার কুলম বা ভোল্ট, জুল পার কুলম বা ভোল্ট। তার মানে দেখো, তড়িৎ চালক বল এবং বিভব, এই দুইটার কি ইউনিট কি, তাই না? তড়িৎ চালক বল, একটু মনে রাখবা, তড়িৎ চালক বল এবং বিভব, তড়িৎ চালক বল ও বিভবের ইউনিট কি? একক একই। আচ্ছা, নেক্সট টপিক দেখো। নেক্সট টপিক হচ্ছে তড়িৎ চালক বলের সাথে বিভবের সম্পর্ক। তড়িৎ চালক বলের সাথে বিভবের সম্পর্ক। আচ্ছা, এটা একটু মনোযোগ দাও, পরে লিখো। এটা একটু মনোযোগ দাও। দেখো, এখানে আগের যে চিত্রটা হুবহু একই চিত্র, ওই একই চিত্র যদি আমি আবার ড্র করি, এই যে এখানে তড়িৎ চালক বল হচ্ছে ই, তাই না? এখান থেকে আই তড়িৎ প্রবাহ বের হবে, আই, এবং এর ভিতরে অভ্যন্তরীণ রোধ আছে আর, তাই তো? এখন বলো, এখানে আমরা ওহমের সূত্র থেকে জানি ভি কল আই আর, কিন্তু এখানে বর্তনী মোট তড়িৎ চালক বল কত? ই। তাহলে ই কল কি লিখবো আমরা? আই আর। ই কল কি লিখবো? আই আর। আর কয়টা বলো তো? একটা না দুইটা? এখানে দুইটা। এই যে এটা কিসে আছে? অভ্যন্তরীণ রোধটা এটার সাথে শ্রেণীতে আছে। তাহলে আর প্লাস কি লিখলাম? স্মল আর। বোঝা গেছে? তাহলে বা ইকুয়াল আই আর প্লাস আই স্মল আর। এখন আই আর হচ্ছে এই যে এই রোধ, এই রোধের সাথে যে তড়িৎ প্রবাহ, এই রোধের সাথে এই রোধের তড়িৎ প্রবাহ যদি গুণ করা হয়, তাহলে কি পাওয়া যাবে? বিভব পাওয়া যাবে না? ভি ইকুয়াল কি বলতো? আই আর। এইখান থেকে ভোল্টেজ গিয়ে শ্রেণীতে ভোল্টেজ ড্রপ হয়। তাহলে আমরা এরকম লিখতে পারি, ই ইকুয়াল ভি প্লাস, এইটাও তো আরেকটা বিভব, তাই না? এটা বিভব, বহিস্থ রোধের মধ্যে যে বিভব পতন হয়েছে, বিভব বিভাজিত হয়েছে, এটা হচ্ছে বহিস্থ বিভব। আর এটা কি? অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধের মধ্যে যে বিভব পতন হয়, এটা হচ্ছে অভ্যন্তরীণ বিভব। এটাকে আমরা ভি প্রাইম বললাম, বা এটাকে বলে নষ্ট বিভব বা হারানো বিভব। এই বিভবটা কি কাজে লাগছে? এটা তো কোষের ভিতর থেকে স্টার্ট করছে, কোষের ভিতরে বিভব পতন হয়ে গেছে। এই ভোল্টেজটা তো কোনো ডিভাইস আমরা ইউজ করতে পারি নাই। তাহলে এটাকে কি বলবো আমরা? হারানো বিভব। বোঝা গেছে? এটাকে কি বলবো? হারানো বিভব। তাহলে এখানে এখানে ভি প্রাইম, এখানে ভি প্রাইম হলো নষ্ট বিভব বা হারানো বিভব, এটা মনে রাখবা। আচ্ছা দেখো, এখানে ই সমান আমরা কি পাচ্ছি? তাহলে ই সমান পাচ্ছি আমরা ভি প্লাস ভি প্রাইম, ভি প্লাস ভি প্রাইম। ভি সমান একটু ভেঙে লিখতেছি, আবার একটু কাজ আছে এখানে। এটা ইকুয়াল আই আর প্লাস ভি সমান কি? ই মাইনাস ভি প্রাইম, তাই না? ভি সমান কি বলতো? ই মাইনাস ভি প্রাইম। ভি প্রাইম সমান কি পাচ্ছিলাম? আই স্মল আর। আই কি বলতো? স্মল আর। তাহলে দেখো, এইটা নিয়ে একটু অ্যানালাইসিস করি। যদি কোনো বর্তনীর অভ্যন্তরীণ রোধ শূন্য হয়, তাহলে বর্তনীর যে বিভব, বহিস্থ বিভব, এই বিভবটা কি তড়িৎচালক শক্তির সমান না? তাহলে এখানে দেখো, যদি অভ্যন্তরীণ রোধ শূন্য হয়, এটা যদি শূন্য হয়, তাহলে অভ্যন্তরীণ রোধ স্মল আর ইকুয়াল শূন্য হলে ই ইকুয়াল কি বলতো? ভি। তড়িৎচালক শক্তি কি? বিভবের সমান। কিন্তু এটা কি বাস্তবসম্মত? কোনো একটা কোষের ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, কোষের উপাদান তো তাকে বাধা প্রদান করেই, কিছু না কিছু বাধা প্রদান হয়, তাই না? কিন্তু এটা কি বলতো? বাস্তবসম্মত নয়। বোঝা গেছে? কিন্তু ইহা, এটা এমসিকিউ আসতে পারে, বাস্তবসম্মত নয়। আচ্ছা, কিন্তু যদি আরেকটা কেস থাকে এরকম, যে মনে করো বর্তনীর প্রবাহ শূন্য, বর্তনীর তড়িৎ প্রবাহিত হচ্ছে না, বর্তনীর তড়িৎ প্রবাহ আপাতত বন্ধ আছে, অথবা বর্তনী কাটা, বর্তনী তার ছিঁড়া, তড়িৎ প্রবাহিত হচ্ছে না, তাহলে আই ইকুয়াল শূন্য হলে, তড়িৎ প্রবাহ আই ইকুয়াল শূন্য হলে, তাহলেও কি বলতো?
তড়িৎ প্রবাহ আই ইকুয়াল 0 হলে ই সমান কি ভি, এটা কিন্তু বাস্তবসম্মত, বোঝা গেছে? তাহলে কোন শর্তে তড়িৎচালক শক্তি বিভবের সমান হতে পারে? যখন বর্তনী তড়িৎ প্রবাহ অফ থাকে অথবা পরিবাহী সংযোগ বিচ্ছিন্ন থাকে, বোঝা গেছে? আচ্ছা তোলো, দেখো বিদ্যুৎ কোষের শ্রেণী সংযোগ। এখনকার টপিক হচ্ছে বিদ্যুৎ কোষের শ্রেণী সংযোগ। তোমরা 9-10-এ রোধের সংযোগ পড়ছো তাই না? রোধের শ্রেণী সংযোগ, রোধের সমান্তরাল সংযোগ, কিন্তু এখন আমরা বিদ্যুৎ কোষের শ্রেণী সংযোগ পড়বো। তাহলে দেখো এইবার আমরা শ্রেণীতে অনেকগুলা কোষ নিলাম, ঠিক আছে? প্রত্যেকটা কোষ হচ্ছে ই এবং প্রত্যেকটা কোষের মধ্যে অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। প্রত্যেকটা কোষের মধ্যে কি আছে? অভ্যন্তরীণ রোধ আছে, বোঝা গেছে? এবং বহিস্থ রোধ নিলাম মাত্র একটা, বহিস্থ রোধ হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে দেখো তো সবগুলা কোষ একই দিকে ঘোরানো আছে না? সবগুলা কোষ কি বাম প্রান্তে ঘোরানো আছে না? এর পজিটিভ সাইড কি বাম সাইডে, পজিটিভ হচ্ছে বাম প্রান্তে, তার মানে সবার কারেন্ট কি বাম পাশে যাবে তাই না? যদি একই দিকে দুইটা কোষের কারেন্ট যায় তাহলে যোগ হয়। মনে করো এখানে 5 ভোল্ট আর এখানে যদি 6 ভোল্ট থাকে, তাহলে এই যে কোষ দুইটা শ্রেণীতে আছে এদের টোটাল ভোল্টেজ কত ধরবো আমরা? 11 ভোল্ট তাই না? যদি বিপরীত দিকে ঘোরানো থাকে তখন কি হবে? মাইনাস হবে। বিপরীত দিকে ঘোরালে কি করবো? মাইনাস করব। যেহেতু আমরা এখান থেকে একটা প্রুফ করতে চাইতেছি, একটা ফর্মুলা রেডি করব, এই জন্য সবগুলো আমরা একই দিকে ধরছি এবং সবগুলার মান সমান ধরছি। সবগুলার মান কত? ই, বোঝা গেছে? আচ্ছা এবার তোমরা আমাকে একটু বলো, এখানে আমরা ওহমের সূত্র থেকে পড়ছি ভি ইকুয়াল আইআর, তাহলে এখানে ই ইকুয়াল কি লিখবো? আইআর। ই ইকুয়াল কি লিখবো? আইআর, তাই না? কিন্তু ই কয়টা আছে? একটা, দুইটা না তিনটা? তিনটা। এন সংখ্যক থাকলে কি এন ই, তাই না? তিনটা ই থাকলে 3ই, এন সংখ্যক থাকলে কি এন ই, বোঝা গেছে? ইন্টু আর, আর একটা আছে বহিস্থ রোধ, এটার সাথে এরা সবাই কিসে আছে? শ্রেণীতে। তাহলে আর কয়টা বলো তো? 3R। কয়টা? আর যদি এন সংখ্যক থাকে তাহলে কি বলো তো? এন আর, ঠিক আছে? তাহলে পরের লাইনে দেখো আই ইকুয়াল এন ই বাই আর প্লাস এন আর, এরকম না? আর প্লাস এন আর, এখান থেকে আমরা কারেন্ট বের করতে যাচ্ছি, তড়িৎ প্রবাহ। এখন তোমরা বলো এটা কি শ্রেণীতে আছে না সমান্তরালে আছে? কোষগুলা শ্রেণীতে আছে, এই জন্য এটাকে আমি আই এস লিখলাম, সিরিজ বোঝায়। এস দ্বারা কি বোঝায়? সিরিজ, বুঝছো? এখানে একটা বিষয় মনে রাখবা, ফিজিক্সে একটা থিওরি আছে, থিওরি অফ অ্যাপ্রক্সিমেশন। থিওরি অফ অ্যাপ্রক্সিমেশন মানে হচ্ছে যে কোনো একটা বড় সংখ্যার সাথে একটা ছোট সংখ্যা, তুলনামূলক একটা ছোট সংখ্যা যোগ বা বিয়োগ করলে ওই বড় সংখ্যার কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? এক সাগর পানি থেকে যদি 1 বালতি পানি আমরা সরাই ফেলি অথবা 1 বালতি পানি যোগ করি, সাগরের পানি পরিবর্তন হয়? হয় না। এটা একটা উদাহরণ হচ্ছে এরকম, দেখো 10⁻40, এটা কি একটা বড় সংখ্যা? এটার সাথে যদি 500 যোগ করি তাহলে দেখো ক্যালকুলেটর বসে দেখো রেজাল্ট আসে 10⁻40। 500 কি ছোট সংখ্যা? 500 তো ছোট সংখ্যা না, 500 যথেষ্ট একটা বড় সংখ্যা, কিন্তু 10⁻40 তুলনায় 500 কি খুবই ছোট সংখ্যা। আসছে এটা 10⁻40, যদি মাইনাস করো তাহলেও কি আসবে? 10⁻40। তাহলে এটা মনে রাখতে হবে যে অনেক বড় সংখ্যার সাথে যদি খুবই ক্ষুদ্র সংখ্যা যোগ বা বিয়োগ থাকে তাহলে কি হবে? ওই ছোটটা বাদ দিতে হবে, ঠিক আছে? শুধু বড়টা থাকবে। আচ্ছা আরেকটা ব্যাপার দেখো, এই যে 19 20-এর চাইতে ছোট, কিন্তু 19 20,000 কোটির চাইতে কি অনেক ছোট না? অনেক ছোট বোঝানোর জন্য ডাবল লেস দেন দেওয়া হয়। অনেক ছোট বোঝানোর জন্য কি দেওয়া হয়? ডাবল লেস দেন। এবার আমরা এইটা নিয়ে একটু ঘাটাঘাটি করি। দেখো এখানে আমাদের যে কোষগুলো শ্রেণীতে যুক্ত করছি, আমরা অ্যাজ ইউজুয়াল অনেকগুলা কোষ কেন শ্রেণীতে যুক্ত করব? যেন কারেন্ট বেশি পাই, তাই তো যুক্ত করব। তোমরা টর্চ লাইট দেখছো? বিদেশি টর্চ লাইট, এরকম লম্বা টর্চ লাইট রাতের বেলায় মাছ ধরার জন্য ব্যবহার করা হয় গ্রামাঞ্চলে। এরকম লম্বা টর্চ লাইট থাকে না? এটার ভিতরে এরকম একটা, এরকম দুইটা, তিনটা ব্যাটারি থাকে, তাই না? তিনটা ব্যাটারি থাকে, অনেকগুলো কোষ থাকে। কেন থাকে? যেন কারেন্ট সাপ্লাই বেশি পাওয়া যায়, বোঝা গেছে? এখন এরকম শ্রেণীতে অনেকগুলো কোষ যুক্ত আছে, এরকম একটা বর্তনীতে যদি অভ্যন্তরীণ রোধের মান বহিস্থ রোধের চাইতে খুব কম হয় তাহলে কি হয় আমরা দেখব। অভ্যন্তরীণ রোধের মান বহিস্থ রোধের চেয়ে কম হলে কি হয় দেখব। আবার অভ্যন্তরীণ রোধের মান বহিস্থ রোধের চাইতে বেশি হলে কি হয়, এই দুইটা বিষয় আমরা একটু দেখব, ঠিক আছে? তাহলে দেখো স্মল আর ইজ লেস দেন ক্যাপিটাল আর হলে আইএস এর মান কি দেখো, এইখানে স্মল আর যেটা এটা কি বাদ যাবে না? এন আরটা কি হবে? বাদ যাবে। কেন বাদ যাবে? অত্যন্ত ছোট সংখ্যা, তাহলে এন ই বাই আর, এটা থিওরি অফ অ্যাপ্রক্সিমেশন অনুযায়ী বাদ যাবে, বোঝা গেছে? তাহলে এন ইন্টু আমরা সাজায় লিখতে পারি এন ইন্টু ই বাই আর। ই বাই আর মানে কি বলতো? ই বাই আর মানে কি? আই। ই বাই আর মানে কি? আই, তড়িৎ প্রবাহ, অর্থাৎ আই, এন আই পাই আমরা। তার মানে তড়িৎ প্রবাহ কত গুণ হবে বলতো? তড়িৎ প্রবাহ কত গুণ হবে? এন গুণ। তড়িৎ প্রবাহ এন গুণ। তার মানে আমি যদি এন সংখ্যক কোষ নেই, কোনো বর্তনীতে এন সংখ্যক কোষ শ্রেণীতে নেই,
সেই ক্ষেত্রে যদি অভ্যন্তরীণ রোধ ছোট থাকে, বহিস্থ রোধের তুলনায় অভ্যন্তরীণ রোধ ছোট থাকে, তখন তড়িৎ প্রবাহ কত গুণ পাওয়া যাবে? n গুণ। এটা অনুধাবনে আসতে পারে। আচ্ছা, যদি এইভাবে আসে যে আমরা n সংখ্যক কোষ শ্রেণীতে নেই এবং অভ্যন্তরীণ রোধের মান বহিস্থ রোধের তুলনায় অনেক বেশি হলে তখন তড়িৎ প্রবাহ কি হয় দেখো, তখন NE বাই, এবার বহিস্থ রোধটা ছোট, এটা বাদ দিয়ে দিব, তাহলে কি থাকবে? NR। তাহলে শুধু থাকে কি? E বাই R। ই বাই আর মানে কি? আই। ই বাই আর মানে কি? আই। তড়িৎ প্রবাহ আই। তার মানে তড়িৎ প্রবাহ কি থাকবে? একই থাকবে, তাই না? তড়িৎ প্রবাহ কি n গুণ হবে না কি থাকবে? তড়িৎ প্রবাহ থাকবে একটা কোষের সমান। তড়িৎ প্রবাহ থাকবে কি? তার মানে তুমি অনেকগুলা কোষ নিছো বেশি কারেন্ট পাওয়ার আশায়, কিন্তু অনেকগুলা কোষের মধ্যে যে অভ্যন্তরীণ রোধ এগুলোর মান কি ছিল? বড়। তাহলে তুমি অনেক বেশি কি কারেন্ট পাবা না, n গুণ কারেন্ট পাবা না। কারেন্ট পাবা কিসের সমান? একটা কোষের সমান। বেশি কোষ নিয়ে লাভ নাই। বুঝা গেছে? তাহলে তড়িৎ প্রবাহ হবে একটি কোষের সমান। তুলো এবার, একটি কোষের প্রবাহের সমান। দেখো, এরপর হচ্ছে বিদ্যুৎ কোষের সমান্তরাল সংযোগ। বিদ্যুৎ কোষের সমান্তরাল সংযোগ। এখন আমরা কোষগুলো সমান্তরালে নিব। এবার 3টা কোষ বা n সংখ্যক কোষ আমরা সমান্তরালে নিচ্ছি। এর তড়িৎচালক বলের মান E এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে R। তড়িৎচালক বল হচ্ছে E এবং অভ্যন্তরীণ রোধ কি বলতো? R। এই দেখো, এই 3টা কোষ সমান্তরালে আছে, এর সাথে একটা বহিস্থ রোধ আমরা নিলাম। বহিস্থ রোধ হচ্ছে ক্যাপিটাল R, ঠিক আছে? তাই তো? এবার দেখো, এটা একটু পরে লিখবা, আমি শেষ করে নেই, পরে লিখো। আমরা বাসায় যে সুইচগুলা ব্যবহার করি, মনে করো এটা হচ্ছে একটা টিভির সুইচ, এটা একটা বাল্বের সুইচ, এটা একটা ফ্যানের সুইচ, এরকম। তো এই সুইচগুলা কিসে আছে? সমান্তরাল। এই ডিভাইসগুলা কিসে আছে? সমান্তরাল। এই সুইচ আবার মনে করো সুইচের যে বোর্ড, এটা হচ্ছে একদম কারেন্টের যে মেইন লাইন, পিলারের মধ্যে মেইন লাইনে যুক্ত আছে। তুমি যদি একটা মেইন লাইনে গিয়া এখানে ভোল্টেজ মাপো, পাবা কত? 220 ভোল্ট, ঠিক আছে? বাসায় আসার পরে এটা যে বিভাজিত হয়েছে, প্রত্যেকটা ডিভাইসের মধ্যে আবার কত পাবা? 220 ভোল্ট। তাহলে 220 ভোল্ট সমান্তরালে ভাগ হয়ে সবগুলাতেই আবার কত পাওয়া যায়? 220 ভোল্ট। তার মানে ভোল্টেজটা হচ্ছে সমান্তরালে বিভাজিত হয় না। ভোল্টেজ সমান্তরালে বিভাজিত। মনে করো একটা পানির ট্যাপ দিয়ে পানি ভরতেছে, পানি যে স্পিডে পড়ে, তুমি যদি মাঝখানে একটা ডিভাইডার দিয়ে দাও, পাতলা একটা কাগজ দিয়ে দিছো, তাহলে একটা পাতলা কয়েন দিয়ে দিছো, একটা পয়সা কয়েন, তাহলে 2 ভাগ হয়ে পড়বে। পানির স্পিড কি কমে যাবে? না। পানির পরিমাণ কমবে, কিন্তু পানির স্পিড কি কমবে না। পানির পরিমাণ 2 ভাগে ভাগ হয়ে যাবে। তো এই ভোল্টেজটা হচ্ছে পানির স্পিডের মতো, আর কারেন্ট হচ্ছে পানির পরিমাণের মতো। সমান্তরালে থাকলে কারেন্ট কমে যায়, কারেন্ট ভাগ ভাগ হয়ে যায়, কিন্তু ভোল্টেজ কি থাকে? সেম থাকে। তাহলে দেখো, ভোল্টেজ যেহেতু সেম থাকে, অনেকগুলা ভোল্টেজ যদি একসাথে যোগ করি, তাহলে এবার কি ভোল্টেজ বাড়বে না সেম থাকবে? সেম থাকবে। বুঝছো? একটা ট্যাপের জায়গায় যদি 5টা ট্যাপ ছেড়ে দেয়, পানির স্পিড তো একই থাকবে। তার মানে ভোল্টেজ সমান্তরালে যেমন ভাগ হয় না, একসাথে যখন ভোল্টেজ থাকবে সমান্তরালে একসাথে যোগ বা গুণ হবে না, ভোল্টেজ কি থাকবে? সেম থাকবে। বোঝা গেছে? তাহলে আমরা এখানে লিখতেই পারি যে এখানে এই যে ওহমের সূত্র অনুযায়ী ভি কল আইআর, তাহলে ই কল কি বলতো? আইআর। বুঝছো? ই কি এনই লিখবো না শুধুই লিখবো? শুধুই লিখবো। কেন শুধুই লিখবো? কারণ ভোল্টেজগুলো কিসে আছে? সমান্তরালে। তড়িৎচালক বল কিসে আছে? সমান্তরালে। সমান্তরালে ভাগ হয় না, যোগ হয় না। বোঝা গেছে? শ্রেণীতে থাকার বেলায় কিন্তু আবার যোগ হয়। আচ্ছা, আই আর, আর কি বলতো? এই রোধের সাথে এরা সবাই কি শ্রেণীতে? এটা বহিস্থ রোধ, এদের সাথে কি আছে? শ্রেণীতে। কিন্তু এরা নিজের আবার কিসে আছে বলতো? সমান্তরালে। তাহলে বহিস্থ রোধের সাথে এরা নিজেরা কিসে আছে? সমান্তরালে। এই অভ্যন্তরীণ যে রোধ, এদের তুল্য রোধ কত হয় দেখো? 1/r, আবার 1/r, 1/r ইনভার্স, এরকম না? বোঝা গেছে? তাহলে লসাগু কত? 1 + 1 + 1। লসাগু হচ্ছে আর, তাহলে এখানে অ্যাপ্লাই করলে কত থাকে? r/3 থাকে না? ইনভার্স অ্যাপ্লাই করলে কত থাকে? r/, যদি n সংখ্যক থাকে তাহলে আমরা কি লিখবো? r/n। বুঝছো এটুকু? তাহলে আমরা অনেকগুলা কোষ সমান্তরালে আছে, কিন্তু যেহেতু সমান্তরালে আছে তাই একটা নিলাম ই। সমান্তরালে যোগ হবে না, ভাগও হবে না, ঠিক আছে? আর আই ইন্টু আর, আর হচ্ছে বহিস্থ রোধ, অভ্যন্তরীণ রোধরা নিজেরা কিসে আছে? সমান্তরালে। এই জন্য r/, কি লিখছি? n। এখন দেখো এটার ভিতরে লসাগু কত? n, এখানে কত? nr প্লাস কত? স্মল r, তাই না? তাহলে তো আর গুণন করি আমরা, তাহলে এন ই সমান কত? আই ইন্টু nr প্লাস কি বলো তো? আর, এরকম না? ফাইনালি আই সমান কি বলো? এনই বাই nr প্লাস আর। তাহলে দেখো এই ফর্মুলাটাও ঠিক আগের মতোই, কিন্তু এটার মধ্যে
এন হচ্ছে ক্যাপিটাল আর এর সাথে, আগের বার এন ছিল কি স্মল আর এর সাথে, আগের বার এন ছিল কার সাথে স্মল আর এর সাথে, এবার কার সাথে আসছে ক্যাপিটাল আর এর সাথে। এবার আমরা আগের মতো আবার অ্যানালাইসিস করব। দেখো যদি অভ্যন্তরীণ রোধের মান বহিস্থ রোধের তুলনায় অনেক ক্ষুদ্র হয় তাহলে কি হয় আমরা দেখব। তাহলে এটা হচ্ছে প্যারালাল কানেকশন, কোষগুলো কিসে আছে প্যারালাল, এই জন্য লিখলাম আইপি, পি দ্বারা কি বোঝাচ্ছে প্যারালাল। তাহলে দেখো অভ্যন্তরীণ রোধের মান বহিস্থ রোধের চেয়ে অত্যন্ত ছোট হলে আমরা অভ্যন্তরীণ রোধকে বাদ দিব, তাহলে কি লিখবো এন ই বাই এন আর, তাই না? এন এন চলে গেলে কি থাকে ই বাই আর, ই বাই আর কার সমান বলো তো আই এর সমান, অর্থাৎ তড়িৎ প্রবাহ কি থাকবে তড়িৎ প্রবাহ থাকবে একই, তাই না? তড়িৎ প্রবাহ থাকবে একটি কোষের প্রবাহ, তড়িৎ প্রবাহ পাওয়া যাবে একটা কোষের প্রবাহ, বুঝছ? আচ্ছা যদি এরকম থাকে যে অভ্যন্তরীণ রোধের মান বহিস্থ রোধের তুলনায় অত্যন্ত বেশি হলে তাহলে কি হয় আমরা একটু দেখি। তাহলে এবার বাদ যাবে কে বহিস্থ রোধ, তাই না? বহিস্থ রোধ অত্যন্ত ছোট, তাহলে এন আরটা বাদ চলে যাবে, তাহলে এখানে থাকবে এন ই বাই আর, তাহলে এন ইন্টু ই বাই আর, এই বলো ই বাই আর মানে কি আই, তাহলে এন আই পাচ্ছি, তাই না? তাহলে তড়িৎ প্রবাহ কত গুণ হবে প্রবাহ এন গুণ, তাহলে এটা ঠিক আগের বিপরীত না, প্রবাহ এন গুণ। তাহলে এখান থেকে কিন্তু অনুধাবন আসতে পারে, কয়ভাবে আসবে চার ভাবে, আগে দুই ভাবে এখন দুই ভাবে। এরকম অনুধাবন আসতে পারে যে বিদ্যুৎ কোষের সমান্তরাল সংযোগে, বিদ্যুৎ কোষের সমান্তরাল সংযোগে অভ্যন্তরীণ রোধের মান ক্ষুদ্র হলে তড়িৎ প্রবাহ একই থাকে, ব্যাখ্যা করো। অথবা বিদ্যুৎ কোষের সমান্তরাল সংযোগে অভ্যন্তরীণ রোধের মান বহিস্থ রোধের তুলনায় খুব বেশি হলে তড়িৎ প্রবাহ এন গুণ হয়, ব্যাখ্যা করো। পারবা পারবা এই দুইটা? তাহলে এই দুইটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? প্রশ্ন বলা হচ্ছে গ নাম্বারটা দেখো, বর্তনীর ক এর আই এস এর মান কত? আই এস দ্বারা কি বোঝায় বলো তো সিরিজ, বোঝাই যাচ্ছে এখানে দুইটা কোষ আছে, দুইটা কোষের অভ্যন্তরীণ রোধ আছে, তাই না? এরা সিরিজে আছে। তো আই এস এর ফর্মুলা কি বলো সাদিকুল, বলো আই এস এর ফর্মুলা কি? এন ই বাই আর প্লাস এন আর, তাই না? খুবই সিম্পল। এন এর মান কত, এখানে কোষ কয়টা আছে দুইটা, তাহলে 2 ইন্টু ই এর মান কত তড়িৎচালক বল বা বিদ্যুৎ কোষের ভোল্টেজ কত এখানে 1.5, তাহলে এখানে 1.5 লিখবো আমরা। আর আর এর মান দেখো, আর এর মান কত দেওয়া আছে 10 ওহম, মাঝে মধ্যে এখানে আর দুইটা থাকতে পারে, বহিস্থ রোধ দুইটা থাকলে আমরা দুইটা লিখবো, তুল্য রোধটা লিখবো। তো যাই হোক এখানে একটা আছে 10 ওহম প্লাস এন এর মান তো আমরা জানি 2 ইন্টু অভ্যন্তরীণ রোধের মান কত বলো তো 0.5, এরকম না? তাহলে কত আসে দেখো তো, উপরে 3 আর নিচে কত 11, কত আসে রেজাল্ট 0.27 এম্পিয়ার, বুঝা গেছে? আচ্ছা পরের প্রশ্নটা দেখো, ঘ নাম্বার খুবই সিম্পল। ক ও খ এর মধ্যে কোনটির বহিস্থ রোধ বেশি উত্তপ্ত হবে? বহিস্থ রোধ বেশি উত্তপ্ত হবে, আমরা জুলের তাপীয় ক্রিয়ার সূত্র পড়ছিলাম না, যে তড়িৎ প্রবাহের কারণে উৎপন্ন তাপের সূত্র মনে আছে? জুলের তাপীয় ক্রিয়ার সূত্র মনে আছে? তড়িৎ প্রবাহের কারণে উৎপন্ন তাপ, এটার ফর্মুলা ছিল H = I² RT। প্রথম ক্লাসে না পড়াইলাম? আচ্ছা যাই হোক, এটা তাহলে এটা পড়াবো, সমস্যা নাই। তড়িৎ প্রবাহের কারণে উৎপন্ন তাপের ফর্মুলা হচ্ছে H = I² RT। তো এখানে দুইটার আর দুই রকম, দুইটার আই দুই রকম হবে, কারেন্ট দুই রকম হবে, তাই তো? তাহলে আমরা শ্রেণীর কারেন্ট তো অলরেডি বের করছি, আবার নতুন করে কি করব সমান্তরালের কারেন্ট বের করব। দুইটা রোধ দেয়া আছে, বহিস্থ রোধ বলেই দিছে বহিস্থ রোধ কার বেশি উত্তপ্ত হবে, তাহলে বহিস্থ রোধ আর এর মান কত নেব 10 ওহম, কি নিব? কিন্তু সমস্যা হচ্ছে টি দেয়া নাই, সময় কি দেয়া আছে? সময় দেয়া নাই, তাহলে দুইটার মধ্যে রেজাল্টের সময় থাকবে, রেজাল্টের মধ্যে কি রাখবো সময় বসায় রাখবো। তারপর এইটা মনে করো H1, পরেরটা পাবো আমরা H2, দুইটা অনুপাত করলে কি সময় চলে যাবে না? দুইটার যখন রেজাল্টের মধ্যে সময় থাকবে দুইটা অনুপাত করলে সময় কেটে যাবে, ঠিক আছে? এভাবে আমরা অনুপাত বের করে দেখা দেবো কোনটা বেশি হবে, বুঝছো? ওকে, তাহলে এই পর্যন্ত হোমওয়ার্ক লিখো, করে দাও।